পৌঁছায়। সেই পর্যায়টি কি? সেই পর্যায়টি একজন এমপি প্রার্থী যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছেন, পেয়ে তিনি কোন রকমে কেউ লুকিয়ে কেউ হেলিকপ্টার নিয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন, দাখিল করে আবার হেলিকপ্টার নিয়ে ফিরে আসছেন। তারপরে তিনি আর সেই এলাকায় যাচ্ছেন না অথবা যেতে পারছেন না। যেতে পারছেন না কেন? এর জন্য যে জামাত বা বিএনপি যে তার একমাত্র শত্রু তা কিন্তু নয়, তাদের প্রতিরোধী যে একমাত্র তা কিন্তু নয়, তার দলের ভেতরের হচ্ছে তার মূল প্রতিরোধ। অর্থাৎ গত 5 বছর তিনি ওই তার নিজের এলাকার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, কোনো কাজ করেননি, জনসম্পৃক্ততা তার ছিল না। এলাকায় বিএনপি আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে, সন্ত্রাস করছে, সাধারণ জনমানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আওয়ামী লীগের যারা নেতা, তৃণমূল পর্যায়ের নেতা, জাতীয় পর্যায়ের নেতা, তারা হয় জেলা শহরে অথবা ঢাকা শহরে লুকিয়ে আছেন অথবা পালিয়ে আছেন। যে 155 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যদিও ঘোষণা করেনি, ঘোষণা করবে, তাদের প্রায় সবাই আমাদের কাছে মোটামুটি ভাবে জানা আছে, দায়িত্ব নিয়েই বলছি, প্রায় সবাই ঢাকা শহরে অবস্থান করছেন। তাদের এলাকায় আওয়ামী লীগের কোন নিয়ন্ত্রণ নেই। বিএনপি এবং জামাতের আন্দোলন, জামাতের সন্ত্রাসের কারণে এক ধরনের দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। সাধারণ জনমানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের, দায়িত্ব ক্ষমতাসীন দলের, সেই জায়গাটিতে তারা নেই। না থাকার কারণে যে একা নির্বাচন করে 154 জন পাস সিলেকশনে, তাদের গণতান্ত্রিক আন্দোলন এবং নিয়মতান্ত্রিক আন্দোলন দলের, সেই দলের আন্দোলনে বিএনপি এবং 18 দলের আন্দোলনকে এই যে বারবার সন্ত্রাসী 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 বলার চেষ্টা করছে। ইহুদি খ্রিস্টানেরা মিডিয়ারে ব্যবহার করছে, আর বর্তমান সরকারে মিডিয়ারে ব্যবহার করছে। জামাতের নাকি সন্ত্রাসী সন্ত্রাসী, তাইলে কি আন্দোলন কোনো কিছু করার দরকার নাই? এখানে নির্বাচন কমিশন খুব বড়ভাবে অভিযুক্ত। নির্বাচন কমিশনে আসার আগে ওই জায়গাটিতে বলি যে বর্তমানে আওয়ামী লীগ যে পলিসিতে গেছে, সেই পলিসিতে আওয়ামী লীগকে উঠে দাঁড়াতে, ঘুরে দাঁড়াতে আমার ধারণা একটা লম্বা সময় লাগবে। কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করে যাচ্ছে না, আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতায় থেকে প্রশাসনকে ব্যবহার করে সে এক ধরনের দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু আপনার এলাকায় যদি দল ঠিক না থাকে, রাজনৈতিক কর্মী যদি আপনার ঠিক না থাকে, তাহলে শুধু প্রশাসন দিয়ে সাময়িকভাবে একটি স্বস্তি আনা যেতে পারে। র্যাব, পুলিশ, বিজেপি সর্বোচ্চ কঠোর অবস্থায় নিয়েছে, র্যাব দেখলে গুলি করছে, তাদের গুলিতে মানুষ মারা যাচ্ছে। বিএনপি জামাতের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর চেয়ে কঠোর ব্যবস্থা আসলে র্যাব, পুলিশ বা বিজেপির আর নেওয়ার কিছু নেই। আওয়ামী লীগের হাতের সর্বশেষ অস্ত্র সামরিক বাহিনী, সেনাবাহিনী। তার 23 তারিখ থেকে মাঠে থাকবে। আমার ধারণা 23 তারিখ থেকে যদি সেনাবাহিনী মাঠে থাকে, তাহলে সাময়িকভাবে এক ধরনের স্বস্তি ফিরে আসবে। কিন্তু সেই স্বস্তিটা স্থায়ী কোনো স্বস্তি এনে দিবে না। কারণ সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে? নির্বাচন পর্যন্ত, অথবা নির্বাচনের পর কিছুদিন, তারপরে গিয়ে কি হবে? এই যে আওয়ামী লীগের পলাতক নেতারা যারা ঢাকা শহরে অবস্থান করছেন বা জেলা শহরে অবস্থান করছেন, তাদের কিন্তু এলাকায় জনবিচ্ছিন্নতা আরো বেড়ে গেল। সেই জনবিচ্ছিন্নতা বেড়ে যাওয়ার কারণে নির্বাচনের পরেও যে তারা এলাকায় গিয়ে অবস্থান নেবেন সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আর আওয়ামী লীগ আরেকটি ক্ষতি করছে যে যৌথ বাহিনীর সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিয়ে কিছু কিছু এলাকাতে যে কর্মকাণ্ড করছেন, তাতে এলাকায় তাদের জনভিত্তি আরো দুর্বল হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বড়ভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আগামী সময়টাতে কি করে মাঠে থাকবে, মাঠে থাকার জন্য কি করা উচিত, এই জায়গাটিতে তারা কোনো কাজ করছে। এই নির্বাচন থেকে আওয়ামী লীগ কি অর্জন করবে? আওয়ামী লীগের এই নির্বাচন থেকে অর্জন করার কিছু নেই। আমি শুরুতে যেটা বলেছিলাম, এটি তার একটা কলঙ্কের তিলক। এই তিলক মোচন করার চেষ্টা করতে হবে। এই তিলক মোচন করার চেষ্টা করতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ জনগণের সঙ্গে এক ধরনের রসিকতা করছে। রসিকতাটা হচ্ছে যে 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার কিছু নেই, আসুন আমরা 11তম সংসদ নিয়ে আলোচনা করি। এটা সাধারণ জনমানুষের সঙ্গে এক ধরনের রসিকতা। আপনি 5 তারিখে নির্বাচন, সেটি কিভাবে হবে? সেনাবাহিনী নামাচ্ছেন 5 তারিখে, আপনার লোকজন এলাকায় যেতে পারছে না, অর্ধেকের বেশি মানুষ নির্বাচিত হয়ে গেছে, এখন আপনি 11তম নির্বাচন নিয়ে, জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আলোচনা করছেন। এই রসিকতা করে আওয়ামী লীগ এতে পার পাবে না। এখানে আমি যে কথাটি আরেকটি কথা বলতে চাই, আমি যেটা বলছিলাম যে নির্বাচন কমিশন আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি বাংলাদেশের ইতিহাসে
নির্বাচন কমিশন হিসেবে যারা নিয়োগ পান তারা প্রথম দিকে মোটামুটি একটা অবস্থানে থাকেন, সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের কথা এবং কাজ দিয়ে এবং সরকারের আজ্ঞাবহ হয়ে এক ধরনের জনবিচ্ছিন্নতায় পরিণত হন এবং সাধারণ জনমানুষের কাছে জনধিকৃত এবং জনঘৃণিত ব্যক্তি হিসেবে তিনি পরিচিত পান। সর্বশেষ জনধিকৃত জনঘৃণিত ব্যক্তি হচ্ছেন সাবেক বিচারপতি আজিজ সাহেবের কমিশন। তারপরে শামসুল সাহেবের কমিশন বিএনপি ভাঙা কেন্দ্রিক একটি জটিলতা ছাড়া, একটি অন্যায় করা ছাড়া তারা আর খুব একটা অপকর্ম করেনি। তারা এক ধরনের বলিষ্ঠ ভূমিকা নিয়ে সাধারণ জনমানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। আমরা আশা করেছিলাম সার্চ কমিটির মধ্য দিয়ে যে নির্বাচন কমিশন করা হবে তাদের মেরুদণ্ড বলে কিছু একটা থাকবে এবং সেইটার বলে তারা মোটামুটি ভাবে নির্বাচন কমিশনে শামসুল সাহেবরা, ব্রিগেডিয়ার সাখাওয়াতরা নির্বাচন কমিশনকে যে মোটামুটি একটা শক্তিশালী করে দিয়ে এসেছিলেন সেটাকে ধরে রাখবেন। কিন্তু এই বর্তমান নির্বাচন কমিশন আবার এই নির্বাচন কমিশনকে আজিজ সাহেবের কমিশন না, এটা 20 বা 25 বছর আগে সামরিক সরকারগুলোর সময়ে যে নির্বাচন কমিশন হতো, এই রকিব সাহেবের কমিশন আমাদের এখনকার নির্বাচন কমিশনকে সেই 20, 25, 30 বছর আগের সামরিক শাসকদের নির্বাচন কমিশনের জায়গাতে নিয়ে আগে এত ন্যাকেটলি বোধহয় কোন নির্বাচন কমিশন এত ন্যাকেটলি হয় নাই। আগের নির্বাচনে তো ব্যাকডেটে কি করে ক্যান্ডিডেট প্রত্যাহার হবে এই কাজগুলো হয়নি, কিন্তু যেহেতু আগের নির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ ছিল না, সেই কারণে ওই নির্বাচন কমিশনগুলোর কোনো গ্রহণযোগ্যতাও নেই। কিন্তু এখনকার নির্বাচন কমিশন যে দায়ে অভিযুক্ত, যে এখানে বলা হচ্ছে কিছু বর্তমান এবং সাবেক আমলার উপস্থিতিতে ব্যাকডেট দিয়ে প্রার্থী পরিবর্তন করা হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হচ্ছে, একজনের পরিবর্তে আরেকজনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগগুলো কতখানি সত্যি কতগুলো মিথ্যা সেটা তদন্তের ব্যাপার। কিন্তু একটি নির্বাচন কমিশন সম্পর্কে, নির্বাচন কমিশনারদের সম্পর্কে যখন এই অভিযোগ ওঠে তখন তাদের আসলে নৈতিক ভিত্তি থাকে না আর ওই জায়গাটিতে কাজ করে। যেমন প্রধান নির্বাচন কমিশন যখন তিনি মাইকের সামনে দাঁড়িয়ে বলেন যে সারা দেশের যে অরাজকতা চলছে, সারা দেশে যে সন্ত্রাস চলছে তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, উনি কি শুধুমাত্র নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থেকে যাওয়া, বড় গাড়ি ব্যবহার করবেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করবেন, পুলিশ প্রোটেকশনে চলবেন, এই কি উপভোগ করার জন্যই কি তিনি নির্বাচন কমিশনার হয়েছেন? নাকি তার আরো কিছু দায়িত্ব আছে, দেশ ও জাতির প্রতি দায়িত্ব আছে? তিনি তো দেশের অর্থ নিচ্ছেন, জাতির অর্থ নিচ্ছেন, সেই অর্থ নিয়ে তো জাতির প্রতি তার কিছু দায়িত্ব পালনের আছে। আপনি বলছেন যে আইন অনুযায়ী সবকিছু হবে, আমার এখানে কোনো কিছু করার নেই, অর্থাৎ সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যা যা হবে। আপনার যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, যে নির্বাচনে আপনার প্রায় কোনো কাজ নাই, অর্ধেকের বেশি এমনিতেই আপনার নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আপনি নির্বাচন করছেন, দেশের বাইরে থেকে একজন পর্যবেক্ষক আসবে না যে আপনার নির্বাচন দেখতে, দেশের ভেতরে যারা পর্যবেক্ষক আছেন তারাও বলছেন নিরাপত্তার কারণে যেতে পারবে না, দেশের যারা প্রার্থী তারা নিরাপত্তার কারণে যেতে পারছেন না, আর আপনি নির্বাচন করছেন। অর্থাৎ নির্বাচন কমিশন নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং এই জায়গাটিতে নির্বাচন কমিশন দেশের একটি সামগ্রিকভাবে শক্ত অবস্থানে থাকলে দেশকে উদ্ধার করার, রাজনৈতিক দলকে দিক নির্দেশনা দেওয়ার, রাজনৈতিক দলকে বাধ্য করার ক্ষেত্রে তার যা করার ছিল সেই কাজটিও তারা করছে না। অর্থাৎ শেষ বক্তব্য নির্বাচন কমিশন নিয়ে যে এই নির্বাচন কমিশন একটি জনধিকৃত নির্বাচন কমিশন, রকিব সাহেব একজন জনধিকৃত নির্বাচন কমিশনার হিসেবে ইতিহাসে স্থান পাবেন, তার কোন গৌরবের জায়গা আছে বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ মুক্তিযোদ্ধা শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন, কারণ মিডিয়াতে এগুলো আসে না, যাই কিছু আছে ফেসবুকের মাধ্যমে আপনারা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার না করলে অন্য বন্ধুরা দেশে কি হচ্ছে এগুলা জানতে পারবে না। যারা শহরে আছে, ইলেকট্রিসিটি আছে, টিভি চ্যানেল আছে, ডিশ অ্যান্টেনা আছে, কিন্তু যারা গ্রাম অঞ্চলে আছে, সাধারণ মানুষ, তারা এগুলা জানতে পারবেন না। আপনার এটা শেয়ারের কারণে হয়তো এই সরকারের একটা পতন হতে পারে। ধন্যবাদ।